আসসালামু আলাইকুম। এবার ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। সোমবার ডোনাল্ড ট্রাম্প কথা বলবেন ভ্লাদিমির পুতিনের সাথে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের লক্ষ্য চীনকে বিশ্ব থেকে একঘরে করা। যুদ্ধ নিয়ে ভারতের গণমাধ্যমে এখনো চলছে মিথ্যাচার। হাসিনার পতনে সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত। গাজার ফিলিস্তিনিদের এবার লিবিয়ায় নিয়ে যাবার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউস। শুক্রবার যুক্তরাষ্ট্রের এনবিসি প্রকাশ করেছে এই বিষয়ক রিপোর্টে বলা হয়েছে, হোয়াইট হাউস খুবই গুরুত্বের সাথে এই বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছে। লিবিয়াকে এই প্রস্তাবে রাজি করার জন্য তাদের জব্দ করা $30 বিলিয়ন মুক্ত করার অফার দেওয়া হয়েছে। তবে লিবিয়ার পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। হোয়াইট হাউসের লক্ষ্য অন্তত 10 লাখ ফিলিস্তিনিদের গাজা থেকে লিবিয়ায় সরিয়ে নেওয়া হবে। এনবিসির রিপোর্ট সত্য নয় বলে দাবি করেছে হোয়াইট হাউস। 19 জানুয়ারি 2025 হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় কোনো ফিলিস্তিনি থাকতে পারবে না, তাদেরকে স্থায়ীভাবে অন্য কোথাও চলে যেতে হবে। ট্রাম্প বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে সেখানে রিয়েল স্টেট ব্যবসা এবং বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। গাজার ফিলিস্তিনিদের নিয়ে যাবার জন্য তিনি প্রথমে জর্ডান এবং মিশরকে প্রস্তাব দেন, কিন্তু উভয় দেশ প্রত্যাখ্যান করে ট্রাম্পের এই প্রস্তাব। গোটা আরবরা দাঁড়ায় মিশর এবং জর্ডানের পক্ষে। ফলে ট্রাম্প এরপর গাজার ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তাব দেন সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডকে। সুদানও এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সর্বশেষ 17 মে শনিবার বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের 17তম সম্মেলনে ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার যে কোনো পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে। মূলত গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার এই প্রস্তাব নেতানিয়াহু সরকারের। তারা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বাস্তবায়ন করতে চেয়েছে এই পরিকল্পনা, কিন্তু এই পরিকল্পনা আরবরা প্রতিহত করায় ইসরায়েল নিজেই গাজা থেকে সব ফিলিস্তিনিদের সরিয়ে নেবার প্রস্তাব হাজির করে। গত 4 মে ইসরায়েলের মন্ত্রী পরিষদে পাশ করে এই বিষয়ক এক প্রস্তাব। এতে বলা হয়েছে, গাজা থেকে সব ফিলিস্তিনিদের সরিয়ে এনে দক্ষিণে একটি উদ্বাস্তু শিবিরে রাখা হবে। এরপর গাজার সর্বত্র ইহুদিদের জন্য বসতি স্থাপন করা হবে। গাজায় গড়ে তোলা হবে কয়েকটি সামরিক ঘাঁটি। গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের সরিয়ে এক জায়গায় এনে রাখার জন্য মোতায়েন করা হবে কমপক্ষে 1 লাখ সেনা। গাজা থেকে এভাবে সমস্ত ফিলিস্তিনিদের উৎখাত করার মাধ্যমে নির্মূল করা হবে হামাসকে। গত 15 মে থেকে ইসরায়েল বাস্তবায়ন শুরু করেছে এই পরিকল্পনা। 15 মে বৃহস্পতিবার ইসরায়েল উত্তর গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের দক্ষিণে চলে যাবার জন্য নোটিশ জারি করে। ফিলিস্তিনিরা যাতে চলে যেতে বাধ্য হয় সেজন্য নির্বিচার হত্যাকাণ্ড শুরু করে ইসরায়েল। বৃহস্পতিবার কমপক্ষে 84 জন এবং পরের দিন শুক্রবার কমপক্ষে 115 জন ফিলিস্তিনিদের হত্যা করায় ইসরায়েল। শনিবারও ইসরায়েল হত্যা করেছে কমপক্ষে 54 জন ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য ইসরায়েল গোটা গাজায় পরিচালনা করছে নির্বিচার বিমান ও স্থল হামলা। 15 মে গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়ানো অভিযান বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমরা গাজা থেকে ফেরত আসার জন্য সেখানে সেনা পাঠাইনি। গাজায় কোনো হামাস থাকতে পারবে না, এটাই আমাদের শেষ কথা। এদিকে হামাসের পক্ষ থেকে শনিবার বলা হয়েছে, নতুন একটি যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারে আলোচনা চলছে। এদিকে প্রশ্ন উঠেছে, 4 দিনের আরব সফরে আরবরা ট্রাম্পের পায়ে টাকার বস্তা ঢালার বিনিময়ে কি অর্জন করেছে তা নিয়ে। ট্রাম্পের 4 দিনের সফরে আরব শাসকরা যখন ট্রাম্পের পায়ে টাকার বস্তা ঢালে, তখন গাজায় কমপক্ষে 400 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাত $1400 বিলিয়ন, কাতার $1200 বিলিয়ন এবং সৌদি আরব 600 থেকে 1000 বিলিয়ন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের চুক্তি করেছে। বিপুল এই অর্থ মূলত তারা যুক্তরাষ্ট্রের পেছনে খরচ করবে অস্ত্র ক্রয় এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য। একদিকে যখন যুক্তরাষ্ট্র তার অস্ত্র ও অর্থ ভাণ্ডার খুলে দিয়েছে ইসরায়েলের জন্য ফিলিস্তিনিদের হত্যার জন্য, তখন আরব শেখরা তাদের অফুরন্ত তেলের টাকার ভাণ্ডার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। এভাবে আরব শাসকরা বারবার প্রমাণ করেছে তারা হলো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কেনা গোলাম। কারো কারো মতে আরব কোনো মানুষের দেশ নয়, বস্তুত এগুলো কয়েকজন রাজাদের দেশ, যারা ইসলামের লেবাস পরিধান করলেও বস্তুত তারা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ছদ্মবেশী চর।
ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের লক্ষ্য চীনকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা। চীনকে অন্যান্য দেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য বাইডেন প্রশাসন সরাসরি যুদ্ধ সহ গণতন্ত্র ও তথাকথিত মানবাধিকারকে ব্যবহার করেছে অস্ত্র হিসেবে। এবার ট্রাম্প প্রশাসন বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য চীনের বিরুদ্ধে শুরু করেছেন বাণিজ্য যুদ্ধ। 12 মে থেকে যুক্তরাষ্ট্র চীন উভয় দেশ রাজি হয়েছে তাদের পাল্টাপাল্টি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করতে। যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে শুল্ক 145% থেকে 30 ভাগে নামিয়ে এনেছে এবং চীন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক 125% থেকে 10 ভাগে নামিয়ে এনেছে। শুল্ক যুদ্ধ শুরুর পর এখন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে যাতে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র থেকে অধিক পণ্য কিনতে বাধ্য হয়। সর্বশেষ গত 8 মে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চুক্তি করেছেন ট্রাম্পের সাথে। ভারত যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সব শুল্ক তুলে নেবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতে বৃদ্ধি পাবে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের প্রাথমিক লক্ষ্য বিশ্ববাজারে চীনা স্টিল, ঔষধ এবং ইলেকট্রনিক পণ্য রপ্তানি কমানোর ব্যবস্থা করা। গোটা ইউরোপ থেকে চীন এবং রাশিয়াকে বের করার লক্ষ্যে বাইডেন প্রশাসন ইউক্রেন যুদ্ধের আয়োজন করে। এবার ট্রাম্প প্রশাসন বাণিজ্য যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চীনকে বের করার উদ্যোগ গ্রহণ করল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সোমবার তিনি পুতিনের সাথে টেলিফোনে কথা বলবেন ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে। 16 মে শুক্রবার তুরস্কে রাশিয়া ইউক্রেন বৈঠক ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প রোববার এই ঘোষণা দেন। এর আগে শনিবার ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি পুতিনের সাথে কথা না বলা পর্যন্ত বন্ধ হচ্ছে না এই যুদ্ধ। তুরস্কের মধ্যস্থতায় 3 বছর পর 16 মে ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা। এই বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিত থাকার কথা থাকলেও আসেননি পুতিন, ফলে ব্যর্থ হয় বৈঠক। রাশিয়ার সরকারি গণমাধ্যম স্পুটনিকের বিশ্লেষণে বলা হয়েছে, ইস্তাম্বুল বৈঠকে জেলেনস্কি নিজেকে একজন শোম্যান হিসেবে হাজির করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। জেলেনস্কি মনে করছেন সরাসরি ট্রাম্প পুতিন আলোচনা হলে ট্রাম্প ইউক্রেনের স্বার্থ রাশিয়ার পায়ে অর্পণ করতে পারেন, সেজন্য তিনি আগেই পুতিনের সাথে বৈঠকে বসতে চেয়েছিলেন। এদিকে রাশিয়ার সরকারি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্রন্টলাইনে একের পর এক এলাকা হাতছাড়া করছে ইউক্রেন। এজন্য তারা এখন মরিয়া রাশিয়ার সাথে যুদ্ধবিরতির জন্য, কিন্তু যুদ্ধবিরতি চাইলেও তারা নানান ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছে স্বার্থ আদায়ের জন্য। আলোচনার টেবিলে তারা একের পর এক হাজির করছে অযৌক্তিক সব শর্ত। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তির বিষয়বস্তু নির্দিষ্ট করা ছাড়া পুতিন জেলেনস্কির সাথে আলোচনায় বসবেন না। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ভারতের মোদি নিয়ন্ত্রিত গদি মিডিয়ায় এখনো চলছে ব্যাপক ভিত্তিক অপপ্রচার। চীন ও পাকিস্তানের অস্ত্র ও মিয়ানমার ও বাংলাদেশ বিষয়েও প্রচার করা হচ্ছে মিথ্যা আর বিভ্রান্তিমূলক নানা ধরনের খবর। এদিকে খবর বেরিয়েছে মলম বিক্রেতা হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের উপস্থাপক ময়ূখ এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি উগ্র শুভেন্দু অধিকারের নিখোঁজ। প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট এবং যুদ্ধে উস্কানির জন্য এ দুজন সম্প্রতি প্রকাশ্যে গণরোষের শিকার হন। এরপর থেকে তাদের কাউকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। রোববার আনন্দবাজারের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশকে বাদ দিয়ে ভারত আর 7 সিস্টার্সের সাথে বিকল্প যোগাযোগের পরিকল্পনা করছে। ভারত 7 সিস্টার্সে যোগাযোগের একমাত্র পথ ছিল দীর্ঘ ঘুর পথে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এছাড়া ভারতের জন্য বিকল্প পথ ছিল বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ থেকে হাসিনা সরকারের বিদায়ের পর সেই আশা শেষ হয়ে গেছে ভারতের জন্য। ভারত তাই এখন পরিকল্পনা করছে কলকাতা ও মিয়ানমারকে কেন্দ্র করে 7 সিস্টার্সের সাথে নতুন যোগাযোগ স্থাপন করতে। এ লক্ষ্যে মেঘালয়ের রাজধানী শিলং থেকে আসামের বরাক উপত্যকা পর্যন্ত 167 কিলোমিটার জাতীয় একটি হাইওয়ে নির্মাণ করবে ভারত। এছাড়া কলকাতা থেকে সমুদ্র যোগাযোগ স্থাপন করা হবে আরাকানের রাজধানী আকিয়া বা সিথওয়ে বন্দরের সাথে। এরপর সিথওয়ে থেকে পণ্য পৌঁছানো হবে পালেতোয়া পর্যন্ত, সেখান থেকে তা পৌঁছানো হবে মিজোরামে। আনন্দবাজারের এই খবরে রয়েছে বিরাট গোজামিল। সিথওয়ে বন্দর থেকে ভারত তাদের মিজোরামে পৌঁছার জন্য ভারত মিয়ানমারের কালাধার নদী ব্যবহারের পরিকল্পনা করেছিল, কিন্তু কালাধার নদী কেন্দ্রিক ভারতের এই প্রকল্প এলাকা বর্তমানে সম্পূর্ণরূপে আরাকান আর্মি ও মিয়ানমার চীন রাজ্যের বিদ্রোহীদের দখলে। এ সমস্যার সমাধান ছাড়া ভারত কিভাবে কলকাতা বন্দর ও আরাকানের সিথওয়ে বন্দর ব্যবহার করে 7 সিস্টার্সে পণ্য পৌঁছাবে সে বিষয়ে স্পষ্ট কিছু নেই রিপোর্টে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ঘোষণা করেন
ভারতের সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত এবং এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ। বাংলাদেশের এই হুমকি মোকাবেলায় ভারত কলকাতার মাধ্যমে সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগের নতুন পরিকল্পনা গ্রহণ করে। বস্তুত এটি ভারতের অনেক পুরনো পরিকল্পনা হলেও এটিকে আনন্দবাজার নতুন পরিকল্পনা হিসেবে চালিয়ে দিচ্ছে। এবার রাশিয়ার গর্জনে কেঁপে উঠল বিশ্ব রাজনীতির মঞ্চ। তাও আবার এই গর্জন এসেছে একেবারে তুরস্কের মাটিতে শান্তি আলোচনা টেবিলে বসেই। ক্রেমলিনের গুরুত্বপূর্ণ মুখপাত্র ভ্লাদিমির মেডিনস্কি সোজা জানিয়ে দিলেন 21 বছর যুদ্ধ করার মতো সক্ষমতা আছে রাশিয়ার। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মেডিনস্কির এই মন্তব্য শুধুই দায়সারা কোনো মন্তব্য না, বরং এটা ছিল এক নিখুঁত হুমকি। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা শুরু হয়েছিল যুদ্ধ থামানোর উদ্দেশ্যে, কিন্তু মেডিনস্কির কণ্ঠে যুদ্ধ না থেমে বরং আরো দীর্ঘতর হওয়ার সংকেত পাওয়া গেল। মেডিনস্কি জানান রাশিয়া যুদ্ধ চায় না, কিন্তু যদি যুদ্ধ হয় তবে প্রয়োজন হলে 21 বছর পর্যন্ত লড়বে রাশিয়া। শুধু তাই নয়, তিনি জানান এর আগেও রাশিয়ার ইতিহাসে একবার হয়েছিল 21 বছরের টানা যুদ্ধ, আর সেটা হলো সুইডেনের সঙ্গে গ্রেট নর্দার্ন ওয়ার। 1700 সাল থেকে 1721 পর্যন্ত পিটার দ্য গ্রেটের নেতৃত্বে চলা সেই যুদ্ধ রাশিয়াকে ইউরোপের শক্তিধর বানিয়েছিল। আর আজ পুতিন নিজেই বহুবার সেই পিটার দ্য গ্রেটের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। সুতরাং মেডিনস্কির এই মন্তব্যে যেন ইঙ্গিত রয়েছে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার। তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত এই শান্তি আলোচনা চলে 90 মিনিটেরও বেশি এবং এই আলোচনার একমাত্র ইতিবাচক দিক ছিল 1000 যুদ্ধবন্দীর বিনিময়ে একটি চুক্তি, অর্থাৎ 1000 সেনা আদান প্রদান হবে দুই পক্ষের মধ্যে। কিন্তু এখানেই শেষ নয়, আলোচনার ভেতরেও লুকিয়েছিল ভয়ঙ্কর বার্তা। রাশিয়ার পক্ষ থেকে দাবি ওঠে ইউক্রেন যেন 4টি অঞ্চল ছেড়ে দেয়। ইউক্রেনীয় প্রতিনিধি দল এই দাবি প্রত্যাখ্যান করলে রাশিয়ানরা ঠান্ডা গলায় জবাব দেন পরের বার 5টা অঞ্চল চাইবে রাশিয়া। একটি মাত্র সংলাপ, কিন্তু এই লাইনে স্পষ্ট রাশিয়া শুধু দাবি করছে না, তারা অঞ্চল পুনর্গঠনের ছকে নেমেছে। শুধু তাই নয়, কূটনৈতিক টেবিলে বসেও সামরিক বার্তাই দিচ্ছে পুতিনের দেশ। বিশ্লেষকদের মতে পুতিনের আলোচনায় না থাকাকে অনেকে নেতিবাচকভাবে নিলেও এটি কোনো দুর্বলতা নয়, বরং এটা ছিল এক ধরনের স্ট্র্যাটেজিক নিঃশব্দ বার্তা, যেখানে বোঝানো হয়েছে পুতিনকে ছাড়া শান্তি আলোচনা অসম্ভব। অন্যদিকে এই আলোচনায় প্রবেশের আগ্রহ দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন তার সঙ্গে পুতিনের দেখা হওয়ার আগেই যুদ্ধ থামবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পর্যায়ে এসে স্পষ্ট মস্কো আলোচনায় আছে, কিন্তু শর্তে। তারা জানে যুদ্ধ মানে শুধু অস্ত্রের সংঘর্ষ নয়, এটা অর্থনীতির, মনস্তত্ত্বের এবং ধৈর্যের খেলা। রাশিয়া তার সেনা শক্তি, অস্ত্র কারখানা, চীনা ও ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক সবকিছুর সমন্বয়ে এক দীর্ঘমেয়াদী খেলার প্রস্তুতি নিচ্ছে। এসবের মধ্যে মেডিনস্কির 21 বছর যুদ্ধের মন্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে নতুন করে, কারণ তারা জানে ইউক্রেন এবং পশ্চিমারা কতটা ক্লান্ত। এটাই যেন পুতিনের কৌশল, আর তা হলো প্রতিরোধ নয়, দরকার ধৈর্যের রাজনীতি। প্রশ্ন দাঁড়ায়, রাশিয়া কি সত্যি 21 বছর যুদ্ধ করবে? আর যদি তাই হয় তবে ইউক্রেন প্রস্তুত তো? আর যুক্তরাষ্ট্র, তারা কি পুতিনকে ছাড়াই মধ্যস্থতা করতে পারবে, নাকি শেষ পর্যন্ত 5টা অঞ্চলের জায়গায় পরের বার গোটা ইউক্রেনই রাশিয়ার দাবি হয়ে উঠবে? আপনারা কি জানেন ইরান এমন একটি পরমাণু প্রকল্প গড়ে তুলছে যা প্রচলিত অস্ত্র বা প্রযুক্তি দিয়ে সহজে ধ্বংস করা প্রায় অসম্ভব। পশ্চিমা বিশ্বের দীর্ঘ নজরদারি ও শঙ্কার মধ্যেও ইরান তাদের পরমাণু কর্মসূচিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এবার তারা যে প্রকল্পের কাজ করছে সেটি এতটাই সুরক্ষিত যে বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো এমন এক শক্তির অবস্থানে পৌঁছাতে চলেছে যা বিশ্বের শক্তির ভারসাম্যকেই পাল্টে দেবে। ইরান এই নামটা আমরা বহুবার খবরের শিরোনামে শুনেছি, কখনো পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কে, কখনো যুদ্ধের হুমকিতে, আবার কখনো কূটনৈতিক আলোচনার টানাপোড়েনে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক সবসময়ই খুব উত্তপ্ত। এই দেশের চারপাশে যেন সবসময় একটা অদৃশ্য যুদ্ধের আবহ থাকে। কিন্তু একবার ভাবুন তো, যে দেশটিকে আমরা এতদিন ধরে শুধু সমস্যা আর সংঘাতের মধ্যে দেখেছি, সেই দেশটি যদি একদিন বিশ্ব
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ইতিবাচক শক্তিতে পরিণত হয় তাহলে কেমন হবে? খুব সম্ভবত ইরান সেদিকেই এগিয়ে যাচ্ছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, বৈজ্ঞানিক উন্নতি আর কৌশলগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ইরান শুধু নিজেদের রক্ষার জন্য নয়, বরং বিশ্বমঞ্চে এক নতুন পরিচয় তৈরি করার দিকেই মনোযোগ দিচ্ছে। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান তার প্রধান পারমাণবিক স্থাপনার সঙ্গে যুক্ত দুটি বিশাল টানেল কমপ্লেক্সের চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই স্থাপনাগুলোর দিকে নজর রেখেছে এবং হামলার হুমকিও দিচ্ছে। ইরানও বুঝে গেছে সুরক্ষা শক্তিশালী না করলে যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে। তাই তারা পাহাড়ের নিচে এমন টানেল তৈরি করেছে যা আক্রমণ করাও সহজ হবে না। ইরান আসলে পাহাড়ের নিচে কি তৈরি করছে, আর সেটি যদি পারমাণবিক কার্যক্রমই হয়ে থাকে তবে সেটি কিভাবে পরিচালিত হচ্ছে, আর এই বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মন্তব্যই বা কি? চলুন তার উত্তর খোঁজা যাক। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি সম্প্রতি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানিয়েছে ইরান এই টানেলগুলোর চারপাশে অনেক উঁচু দেয়াল তৈরি করছে। এসব টানেল পাহাড়ের অনেক গভীরে, যেখানে সহজে কেউ ঢুকতে পারবে না। এমনকি তারা আরও নতুন দেয়াল তৈরি করছে যেন কোনোভাবেই বাইরে থেকে কোনো আক্রমণ সফল না হয়। তাহলে কি ইরান শুধু নিজেদের রক্ষার জন্য এত কিছু করছে? আসলে বিষয়টা আরও গভীরে। ইরান জানে বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে হলে শুধু প্রতিরক্ষা নয়, নিজেদের শক্তি ও অবস্থানকেও দৃঢ় করতে হয়। 2015 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরমাণু চুক্তি হয়েছিল সেটি ভেঙে যাওয়ার পর থেকে ইরান অনেক কিছু শিখেছে। তারা এখন আর শুধু প্রতিরক্ষা করছে না, বরং বিজ্ঞান, প্রযুক্তি এবং কূটনৈতিক শক্তিকেও সমান গুরুত্ব দিচ্ছে। ইরান উন্নত সেন্ট্রিফিউজ তৈরি করছে, যা দিয়ে শুধু পারমাণবিক শক্তি নয়, চিকিৎসা, কৃষি ও অন্যান্য শিল্পক্ষেত্রেও বড় পরিবর্তন আনা সম্ভব। তারা বিশ্বের কাছে বারবার বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইরান চায় এই প্রযুক্তি দিয়ে নিজেদের দেশের উন্নতি ঘটাতে এবং রাজনৈতিক এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বাড়াতে। কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসির মুখে ভিন্ন কথা। তার মতে ইরান এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে তাদের প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। তারা যে শুধু নিজেদের রক্ষার চেষ্টা করছে তা নয়, বরং ভবিষ্যতের জন্য অনেক বড় পরিকল্পনা করছে। সেটি হতে পারে গোপন পারমাণবিক কর্মসূচিও। তিনি বলেন, নতুন নির্মিত টানেলগুলোতে পারমাণবিক কার্যক্রম হচ্ছে কিনা তা উড়িয়ে দেয়া যায় না এবং এই নিয়ে বারবার তেহরানের সঙ্গে আলোচনা করেছে IAEA। তবে ইরান IAEA কে বলেছে যে যদি কোনো পারমাণবিক উপকরণ স্থাপন না করা হয় তবে কোনো নতুন স্থাপনা নিয়ে জানানো তাদের আইনগত বাধ্যবাধকতা নয়। এটি আমাদের নিজস্ব বিষয়। একথা স্পষ্ট যে এটি এমন একটি স্থান যেখানে বহু গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে যা ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। এখানে গভীর খনন চলছে, নির্মাণও চলছে। যদিও ইরান জানিয়েছে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি তাদের অধিকার এবং তারা এই অধিকার ছাড়বে না। তবে শুধু গোপন প্রকল্প নয়, এর রাজনৈতিক দিকও রয়েছে। ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিতে পারে এই পরিস্থিতিতে? চলুন এবার জানা যাক সেই কূটনৈতিক টানাপোড়েন সম্পর্কে যা ইরানের পারমাণবিক যাত্রাকে আরো উত্তপ্ত করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে নতুন এই পারমাণবিক বেষ্টনী ইঙ্গিত দিচ্ছে যে মাউন্ট কোলাং গাজলা পর্বতের নিচে নির্মাণাধীন এই টানেলগুলো শিগগিরই চালু হতে পারে। এই কমপ্লেক্সগুলো ইরানের ফোর্ডো স্থাপনাগুলোর চেয়েও অনেক গভীরে নির্মিত হচ্ছে। 29 মার্চ নেয়া এক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে টানেলের শক্তপোক্ত প্রবেশপথ, পাহাড়ের চারপাশে উঁচু প্রাচীর তৈরি করা হয়েছে এবং আরও প্রাচীর বসানোর জন্য খনন কাজ চলছে। নিরাপত্তা বেষ্টনীর উত্তরাংশ নাতাঞ্জ স্থাপনাগুলোর নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে যুক্ত হয়েছে। এদিকে পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলার সম্ভাবনা নাকচ করছে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন যে কোনো মূল্যে ইরানের পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। সবকিছু মিলিয়ে বলা যায় ইরান ক্রমেই সেই দিকেই অগ্রসর হচ্ছে যেদিকে একসময় অনেকেই ভাবতেই সাহস করেনি। ইরানের ক্রমবর্ধমান পরমাণু প্রকল্প এই বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তেজনার নাম, যেখানে পশ্চিমা বিশ্ব একের পর এক বাধা সৃষ্টি করেও ইরানকে থামাতে পারছে না, বরং ইরান আরও বেশি শক্তির পরিচয় দিচ্ছে।
নাতাঞ্জ, ফোর্দো আর পারচিনের ইতিহাস আমাদের দেখিয়েছে ইরানকে থামাতে গেলে কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর এখন যখন তারা এমন এক প্রতিরোধ তৈরি করছে যা কোনো প্রচলিত অস্ত্র বা বোমা দিয়ে ধ্বংস করা অসম্ভব, তখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, তেহরান কি তবে সত্যি এক নতুন পরাশক্তি হয়ে উঠছে? বিশ্ব রাজনীতিকে এই সংঘাত ও প্রতিযোগিতা আসলে কোন দিকে নিয়ে যাবে? যদিও তেহরান তো শুরু থেকেই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি নাকি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? স্যাটেলাইট চিত্রে ধরা পড়া এই নতুন কার্যক্রম নিয়ে এখন পশ্চিমা বিশ্লেষকেরা বলছেন ইরান হয়তো নজরদারির চোখ এড়িয়ে গোপনে পরমাণু অস্ত্রের দিকে এগোচ্ছে। আর যদি তা সত্যিই ঘটে তাহলে ইরান শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের শক্তির মানচিত্র পাল্টে দিতে পারে। পারস্য উপসাগরীয় এই দেশটির অদম্য যাত্রা কি থামাতে পারবে পশ্চিমা বিশ্ব? ইরান কি কেবল আঞ্চলিক শক্তি হিসেবে থেমে থাকবে, নাকি ধীরে ধীরে বিশ্বের এক নতুন পরমাণু সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে? বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়। উপসাগরীয় অঞ্চলে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির সব কথাই ধোঁকা, মিথ্যা, এমনটাই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে সফরে এসে শান্তির কথা বলে মিথ্যা বলেছেন। খামেনি বলেন, ট্রাম্প আমাদের শান্তির কথা বলেন, কিন্তু তার আমেরিকায় গাজার শিশুদের হত্যার জন্য ইসরায়েলকে 10 টন বোমা দেয়। তার মুখে মধু, মনে বিষ। তিনি ট্রাম্পের মন্তব্যকে উত্তর দেওয়ার যোগ্য নয় বলেও অভিহিত করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 16 মে সংযুক্ত আরব আমিরাত ছাড়ার পর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি বলেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে খারাপ কিছু ঘটবে। ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে খামেনি বলেন, এই মন্তব্য বক্তা ও আমেরিকান জনগণের জন্য লজ্জার। এই অঞ্চলের দুর্নীতি, যুদ্ধ, সংঘাতের উৎস ইসরায়েলি শাসন একটি বিপজ্জনক ক্যান্সারের মতো মারাত্মক, যা উৎপাটন করতে হবে। ইনশাল্লাহ এটি উৎপাটিত হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ট্রাম্প শান্তির কথা বলেন, কিন্তু একই সঙ্গে হুমকি দেন। আমরা কোনটি বিশ্বাস করব? একদিকে তিনি শান্তির কথা বলেন, অন্যদিকে গণহত্যার উন্নত হাতিয়ার নিয়ে হুমকি দেন। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাবে। আমরা কোনো হুমকিতে ভয় পাই না, তবে আমরা যুদ্ধ চাই না। পেজিশকিয়ান আরও বলেন, ইরান তার বৈধ অধিকার থেকে পিছপা হবে না। আমরা জোর জবরদস্তির কাছে মাথা নত করি না বলে তারা বলে আমরা এই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকচি এক্সে এক পোস্টে বলেন, তেহরান এমন কোনো প্রস্তাব পায়নি। ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কখনো ছাড়বে না। বারবার ওয়াশিংটনের এমন অবস্থান পরিবর্তন এই আলোচনাকে দীর্ঘায়িত করছে। গত 11 মে ওমানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার 4র্থ দফা শেষ হয়েছে। এরপর আবার কবে আলোচনা হবে তা সময় এখনো নির্ধারিত হয়নি। আরাকচি বলেন, বারবার তারা নতুন নতুন শর্ত দেয়, এটাই আলোচনাকে দীর্ঘায়িত করছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। নতুন খেলায় মেতেছে পশ্চিমা বিশ্ব, আর সেই খেলায় প্রথম টার্গেট হয়েছে ভারত আর চীন। বিশ্ব দরবারে আধিপত্য বিস্তারে চীন এবং ভারত বেশ এগিয়ে গেছে, যা পছন্দ হচ্ছে না পশ্চিমাদের। বিশেষ করে যুক্তরাষ্ট্র তাদের শীর্ষ ক্ষমতাকে ধরে রাখতে দাবার গুটি হিসেবে এখন ভারতকে ব্যবহার করছে। ট্রাম্পের সূক্ষ্ম চালে চীনকে দমাতে ভারতকে এগিয়ে দিচ্ছে ভয়ঙ্কর জায়গায়, যা মোদি সরকারের জন্য কাল হয়ে উঠতে পারে। পশ্চিমা বিশ্বের নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্র যেভাবেই হোক চীন আর ভারতকে উস্কে দিচ্ছে একে অন্যের বিরুদ্ধে, আর এই দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী নিজেই। চীনকে দমাতে ভারতকে ব্যবহার করে দুই দেশেরই ক্ষমতা খর্ব করার নেশায় মেতেছে যুক্তরাষ্ট্র। রুশ পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত যদি সত্যি হয়, তাহলে যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে ভারত চীনের সংঘাত, আর এই সংঘাতের নেপথ্যে কলকাঠি নাড়ছে ট্রাম্প।
চীন বর্তমানে এশিয়ার দুটি প্রধান পরাশক্তি। চীন তার প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে, আর ভারত তাদের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে দ্রুত অগ্রসর হচ্ছে। তবে এশিয়ার এই দুই শক্তির উন্নয়ন যেন মেনে নিতে পারছে না আধুনিক বিশ্বের শীর্ষস্থান দখল করে রাখা পশ্চিমা দেশগুলো। চেষ্টা করছে ভারত চীন সম্পর্কের মধ্যে সংঘাত উস্কে দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে। এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তানের মধ্যে বৈরিতাপূর্ণ সম্পর্কের কারণে আঞ্চলিক উন্নয়ন এবং সৃষ্টিশীলতায় বাধা তৈরি হচ্ছে। এই বৈরিতাপূর্ণ সম্পর্কের পেছনে পশ্চিমাদের সুদূর প্রসারী হাত রয়েছে বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দিতে সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। ভারত পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এই মন্তব্য করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, পশ্চিমারা এশিয়ার দুই প্রভাবশালী শক্তি ভারত ও চীনকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হলো ডিভাইড অ্যান্ড রুল কৌশল প্রয়োগ করে আর্থিক ও কূটনৈতিকভাবে ভারত ও চীনকে দুর্বল করে ফেলা। রুশ পররাষ্ট্রমন্ত্রী ভারত ও চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির দিকে তাকান। পশ্চিমারা এখন ইন্দো প্যাসিফিক শব্দচয়ন করছে, যার পেছনে উদ্দেশ্য হলো চীন বিরোধী মনোভাব উস্কে দিয়ে ভারত চীনের মধ্যকার সম্পর্ক খারাপ করা। তিনি মনে করিয়ে দেন, এই ধরনের শব্দ ও অঞ্চলভিত্তিক রাজনীতি আসলে দুই বন্ধু দেশের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা। এর ফলে চীন ও ভারতের সংঘাত তীব্রতর হলে লাভ হবে পশ্চিমাদেরই। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে জানা গেছে, শুধু ভারত চীন নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের জোট আসিয়ান এর ভূমিকাও খর্ব করতে চাইছে পশ্চিমা দেশগুলো। আসিয়ান হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সংস্থা। ল্যাভরভ বলেন, পশ্চিমারা চায় তারা এই অঞ্চলেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করুক, যেমনটা তারা অন্য অঞ্চলে করে আসছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, এশিয়ায় চীনের প্রভাব দ্রুত বাড়ছে, ভারতও অর্থনীতিতে নজর কাড়ছে। এমন অবস্থায় যদি দুই দেশকে সংঘাতে জড়ানো যায়, তবে সেই ফায়দা তুলতে পারবে আমেরিকা ও ইউরোপের দেশগুলো। ফলে পশ্চিমারা এখন সক্রিয়ভাবে চেষ্টা করছে চীন ও ভারতকে মুখোমুখি দাঁড় করাতে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করছে, পশ্চিমারা কৌশলে এশিয়ার শক্তিধর দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে তাদের প্রভাব বিস্তারে তৎপর। বিশেষ করে ভারত ও চীনের সম্পর্কের অবনতি ঘটানো এবং আসিয়ানের প্রভাব খর্ব করাই এখন তাদের প্রধান লক্ষ্য। যুদ্ধবিমান একা যুদ্ধ করে না, যুদ্ধ করে গোটা সিস্টেম। এ কথা হয়তো পুরনো, কিন্তু 2025 সালের কাশ্মীর সীমান্তে সেই বাস্তবতাই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পাকিস্তান, যেখানে ভারতে ফ্রান্স নির্মিত অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল অনেকটা একা। অন্যদিকে পাকিস্তানের হাতে থাকা চীনের J-10C ভিগোরিয়াস ড্রাগন, যেটি শুধু একটি বিমান নয় বরং পুরো একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থার অঙ্গ। ফ্রান্সের $1 বিলিয়ন ফাইটার জেট কি আসলেই সেরা, নাকি চীনের প্রযুক্তিতে তৈরি J-10CE আজকের আধুনিক আকাশ যুদ্ধের আসল বিজয়ী? রাফাল না J-10C, কোনটা আসল আধুনিক যুদ্ধ বিমানের মডেল? পাকিস্তান কিভাবে চীনের অস্ত্রে ভারতের আকাশ শক্তি ভেঙে দিল, চলুন জেনে আসা যাক। ফ্রান্সের রাফাল আর চীনের J-10C দুটি 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান, কিন্তু পার্থক্য শুরু হয় কোথায়। এই বিমানের রাডার চোখ রাখে, কিভাবে আঘাত হানে আর যুদ্ধক্ষেত্রে কতটা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেই জায়গা থেকে। রাফাল একাধারে উন্নত প্রযুক্তির প্রতীক, দুটি ইঞ্জিন, AESA রাডার, BVR ক্ষেপণাস্ত্র। কিন্তু ভারত যে রাফাল ব্যবহার করছে সেটি ফ্রান্সের মূল কম্ব্যাট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। ভারতের নিজস্ব ডেটা লিঙ্ক ও ইন্টিগ্রেশন এখনো
অসম্পূর্ণ। ফলে যুদ্ধক্ষেত্রে এই বিমান স্বাধীনভাবে কাজ করতে পারলেও সমন্বিতভাবে দুর্বল। অন্যদিকে J-10C পুরোপুরি চীনা সিস্টেমে সজ্জিত। AESA রাডার, PL-15 BVR ক্ষেপণাস্ত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চীনা নির্মিত ডাটা ফিউশন নেটওয়ার্ক। অর্থাৎ পাকিস্তানের J-10C যখন ভারতের রাফালের দিকে অগ্রসর হচ্ছিল, তখন সেই বিমান শুধু তার নিজের রাডার নয়, আশেপাশে জ্যামার, অ্যাওয়াক্স এমনকি স্থলভিত্তিক সেন্সরের তথ্য ব্যবহার করছিল। ক্ষেপণাস্ত্রের দিক থেকেও দুটির মাঝে রয়েছে বিস্তর ফারাক। একদিকে রাফাল মেটিওর ক্ষেপণাস্ত্র বহন করতে পারে 200 কিলোমিটার পাল্লা মাক 4 গতি নিয়ে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে রাফাল এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, বরং কম শক্তিশালী MICA ইনফ্রারেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। অন্যদিকে J-10C কিন্তু নিয়ে এসেছে PL-15 মিসাইল, যার গতি মাক 5, পাল্লা 145 কিলোমিটার। সবচেয়ে বড় কথা, ডুয়েল পালস মোটর, অর্থাৎ মাঝপথে আবার গতি বাড়াতে পারে আর নিজের AESA রাডার দিয়ে নিশানা ধরে ধ্বংস করে দেয় এটি। এই PL-15 এর উপস্থিতি কাশ্মীরের আকাশে ভারসাম্য বদলে দেয়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাফালে আছে দুটি শক্তিশালী ইঞ্জিন, ওজন বেশি হলেও যুদ্ধ পরিসর বিশাল। একবার জ্বালানি ভরে 1850 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অন্যদিকে J-10C তুলনায় হালকা, একটি মাত্র ইঞ্জিন, তবে সীমিত পরিসর, অর্থাৎ মাত্র 1240 কিলোমিটার। তবে এখানে পাকিস্তান দ্রুত আঘাত করে দ্রুত পিছু হটার কৌশল নেয়, ফলে এই সীমাবদ্ধতাটা তেমন প্রভাব ফেলে না। তবে যুদ্ধক্ষেত্রের আসল তফাৎ হলো রাফাল একা লড়তে পারে, অর্থাৎ রাফাল একটি ডু ইট অল বিমান, যেটি বোমা ফেলতে পারে, নজরদারি চালাতে পারে, পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। আর J-10C হলো স্পেশালিস্ট, অর্থাৎ শুধু আকাশ যুদ্ধের জন্যই বানানো, কিন্তু সেই কাজেই পারদর্শী। বিশেষ করে BVR কম্ব্যাটের রাজা হয়ে উঠেছে চীনা J-10C। সম্প্রতি কাশ্মীরের আকাশে পাকিস্তানের J-10C বিমানগুলো ভারতের 4টি রাফালকে পিছু হটতে বাধ্য করে। পাকিস্তান দাবি করে রাফালের রাডার ব্লক করে, সেন্সর অকার্যকর করে এবং BVR কম্ব্যাটে রাফালকে ধরাশায়ী করে তারা জিতে যায়। এই ঘটনায় স্পষ্ট, যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি নয়, সিস্টেম আর সমন্বয় জিতিয়ে দেয়। ফ্রান্সের রাফাল নিঃসন্দেহে উন্নত এক যুদ্ধ বিমান, কিন্তু যুদ্ধ শুধু প্রযুক্তি নয়, এটা তথ্য সমন্বয় ও স্ট্র্যাটেজির খেলা। আর সেই খেলায় চীনের J-10C ও পাকিস্তানের যৌথ প্রস্তুতি ভারতের রাফালকে পিছনে ফেলে দিয়েছে। কাশ্মীরের আকাশে যে লড়াই হলো তা ছিল আধিপত্যের নয়, বরং সমন্বয়ের যুদ্ধ। আর এই যুদ্ধে জয়ী হলো J-10C, অর্থাৎ পাকিস্তান ও চীনের সমন্বিত কৌশল। দক্ষিণ এশিয়ার আকাশে রাফালের চেয়েও ভয়ঙ্কর এখন চীনা J-10C। কাশ্মীরের আকাশে ভারতের রাফাল অহংকার ভেঙে পাকিস্তানের চীনা ড্রাগন প্রমাণ করেছে কে সেরা আর কে শুধুই দামি। যুদ্ধ শুধু গোলা বারুদ দিয়ে হয় না, হয় তথ্য দিয়ে, পরিকল্পনা দিয়ে। আর 2025 সালের কাশ্মীর সীমান্তে পাকিস্তান যেন ঠিক সেটাই করে দেখালো। বহুকাল ধরেই চলছে ভারত পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা, তবে এবার এই যুদ্ধে পাকিস্তানের প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন। কারণ এইবার যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের পক্ষ থেকে শুধু ফাইটার জেট না, নামলো ডেটা, কৌশল এবং পাকিস্তানের যুদ্ধ জয়ের এক বিশেষ সিক্রেট ABC প্ল্যান। এমনকি চীনও বলছে এটাই দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার এক নতুন যুগ, যেখানে পাকিস্তানের এই পরিকল্পনা ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিল। চায়না সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজ প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশলের প্রশংসা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ABC নামে যুদ্ধক্ষেত্রে নতুন যে কৌশল ব্যবহার করেছে, তাতে যুদ্ধ কৌশলের নতুন দিক উন্মোচন হয়েছে। কিন্তু কি এই ABC কৌশল? এখানে মূলত বোঝানো হয়েছে A. লক্ষ্য চিহ্নিত করে, B. হামলা পরিচালনা করে, C. রিয়েল টাইম গাইড করে পুরো মিশন। পাকিস্তানের এই কৌশল একাধারে ডেটা চালিত, বিকেন্দ্রীকৃত এবং সম্পূর্ণরূপে সমন্বিত। চীনা ভাষায় যেটাকে বলা হয় নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার। সামরিক বিশ্লেষকরা বলছেন এটাই এখন দক্ষিণ এশিয়ায় যুদ্ধের নতুন সংজ্ঞা।
পাকিস্তান ভারত সীমান্তের সাম্প্রতিক উত্তেজনায় ভারত পাঠায় 6টি যুদ্ধ বিমান, যেখানে ছিল রাফাল, সু-30 এবং মিগ-29 এর যৌথ গঠন। কিন্তু পাকিস্তান এর জবাবে নামায় চীনের J-10CE গ্রাউন্ড রাডার, AEW&C এবং একাধিক আকাশ প্রতিরক্ষা ইউনিট। ফলাফল, পাকিস্তানের দাবি তারা ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যদিও ভারত এখন পর্যন্ত এই বিষয়ে স্বীকার করেনি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটা ছিল ইতিহাসে পাকিস্তানের সবচেয়ে আধুনিক ও সমন্বিত বিমান প্রতিরক্ষা অপারেশন। চায়না স্পেস নিউজের প্রতিবেদনে সরাসরি কোনো অস্ত্রের নাম উল্লেখ না করলেও বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই পুরো কৌশলের পেছনে ছিল HQ-9P এয়ার ডিফেন্স সিস্টেম, JDK-03AWACS, J-10CE যুদ্ধ বিমান, যার ভেতরে রয়েছে PL-15E BVR মিসাইল। এগুলো সবই চীনের সর্বাধুনিক প্রযুক্তি, আর এইসব মিলেই গড়ে উঠেছে পাকিস্তানের আধুনিক আকাশ প্রতিরক্ষা কৌশল। চায়না স্পেস নিউজ আরও বলেছে, ভারতের পুরনো ও খণ্ডিত প্রতিরক্ষা প্রোটোকল পাকিস্তানের এই আধুনিক কৌশলের কাছে কার্যত ধসে পড়ে, যেখানে পাকিস্তান রিয়েল টাইম তথ্য ব্যবহারে শত্রুর প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করে প্রতিক্রিয়া দিয়েছে, সেখানে ভারতের প্রতিক্রিয়া ছিল ধীর, কেন্দ্রভিত্তিক এবং আংশিক সমন্বয়হীন। ডেটা লিঙ্ক, রাডার ও সিদ্ধান্ত নেওয়ার সময় সব জায়গায় ভারত ছিল পিছিয়ে। এটাই বলে দিচ্ছে এই লড়াই অস্ত্রের ছিল না, ছিল সিস্টেমের বিরুদ্ধে সিস্টেমের লড়াই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ কেবল একটি সংঘর্ষ ছিল না, এটি ছিল আগামী যুদ্ধের এক পূর্বরূপ, যেখানে চীন দিয়েছে প্রযুক্তি, পাকিস্তান দিয়েছে কৌশল, আর তাদের এই সম্মিলিত শক্তি এখন তৈরি করছে একটি পরবর্তী প্রজন্মের রণনীতি, যেখানে প্রতিটি ইউনিট, প্রতিটি সেন্সর, প্রতিটি মিসাইল একটি বুদ্ধিমান সিস্টেমে একীভূত। চীনের চোখে এটি শুধু একটি সাফল্য নয়, বরং এটি একটি উদাহরণ, যেখানে বলা হয়েছে কিভাবে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে একটি দেশ আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। এছাড়াও চীনের সরকারি মিডিয়া সরাসরি পাকিস্তানের কৌশলকে প্রশংসা করায় এটা স্পষ্ট যে বেইজিং এখন দক্ষিণ এশিয়ায় নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে, আর ভারতের পক্ষে এই বার্তা ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত 27 জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রশাসন। এদিকে ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। শনিবার যুক্তরাষ্ট্রের কেন্টাকির দক্ষিণ পূর্বে লরেল কাউন্টিতে আঘাত হানে শক্তিশালী টর্নেডো। এতে লন্ডভন্ড হয়ে পড়ে অনেক এলাকা, নিহত হন 18 জন বাসিন্দা। এছাড়া মিসৌরিতে 7 জন নিহত হয়েছেন, এর মধ্যে সেন্ট লুজিয়ানাতেও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে তারা 26টি টর্নেডোর প্রাথমিক তথ্য নিশ্চিত করেছে, যেগুলোর বেশিরভাগ ইন্ডিয়ানা এবং কেন্টাকিতে হয়েছে। ঝড়ের প্রভাবে মিসৌরি এবং কেন্টাকিতে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে প্রায় 1,40,000 বাড়িঘর। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়াদের উদ্ধারে চলছে অভিযান। এখনো সংকট কাটেনি। আমরা যাদের হারিয়েছি তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। অনেকে হতাহত হয়েছে, তাদের পাশে আমরা রয়েছি। মার্কিন সরকার আমাদের সাথে রয়েছে। সংকট দ্রুত কাটিয়ে উঠব। সম্প্রতি বারবার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য, যার মধ্যে কেন্টাকি অন্যতম। আগামী রোববার থেকে সোমবারের মধ্যে আরো কয়েকটি ঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ইসরায়েলে আবার ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। রোববার তাদের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীর হামলার পর ইসরায়েলের প্রধান শহরগুলো সহ বিভিন্ন এলাকার বসতি স্থাপনকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলি মিডিয়া বলেছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দে কেঁপেছে মধ্য ইসরায়েল। টানা হামলার সময় ইসরায়েলি সেনাবাহিনী জানায় প্রজেক্টাইলগুলো প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। খবরে বলা হয় হামলার কারণে তেল আবিব, জেরুজালেম ও নেতানিয়াহ সহ বিভিন্ন স্থানে সাইরেন বাজতে থাকে। এক বিবৃতিতে আনসারুল্লাহর সিনিয়র কর্মকর্তা নাসর আল-দিন আমের আরবদের আহ্বানে ইসরায়েলি অবজ্ঞার কথা উল্লেখ করে বলেন, এর জবাবে ইসরায়েল জুড়ে যে হামলা হচ্ছে তার ভাষা কেবল দখলদার শাসক গোষ্ঠী বুঝবে।
তার ভয়াবহতা কেবল তারাই অনুভব করতে পারবে। ইহুদিবাদীরা আরব শীর্ষ সম্মেলনের কণ্ঠস্বর না শোনায়, তাদের আহ্বানে মনোযোগ না দেয়ায় এই হামলা চালানো হয় বলে জানান তিনি। আমের বলেন, দখলদাররা আরব কণ্ঠস্বর শোনেনি, এখন ইসরায়েলের গভীরে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। কিভাবে বর্বর শাসকদের কানে শব্দ পৌঁছাতে হয় তা আল্লাহর ইয়েমেনি বান্দারা ভালোই জানেন। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ার পর বেশ কয়েকবার সতর্ক বার্তা দিয়েছিল আনসারুল্লাহ। এরপর তাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলে আঘাত হানল। সংগঠনটি দৃঢ়ভাবে বলেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের আরও কঠিন প্রতিশোধ নেবেন তারা। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, রোববার ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। উড়োজাহাজের এই ওঠানামা কতক্ষণ স্থগিত থাকবে তা এখনও স্পষ্ট নয়। চলতি মাসের শুরুর দিকেও ইয়েমেনি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত এনেছিল। এরপর উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস শনিবার জানিয়েছে, গাজা সিটির পূর্বে ইসরায়েলি বাহিনীর একটি ইউনিটের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন তাদের যোদ্ধারা। লড়াই থেকে ফিরে এসে কাসামের যোদ্ধারা জানান, আল সুজাইয়ার পূর্বে আল নাজ্জাজ স্ট্রিট এলাকায় এই সংঘর্ষ হয়। তারা জানান, ইসরায়েলি ইউনিটটি একটি আবাসিক ভবনে নিজেদের দুর্গ বানিয়েছিল। প্রতিরোধ যোদ্ধারা সেখানে হামলা চালান। অভিযানে 2 জন ইসরায়েলি সেনা নিহত অথবা আহত হন নিশ্চিত করেছে আল কাসাম। এদিকে ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা উপত্যকার পাশের ইহুদি বসতিগুলোতে বিপুল পরিমাণ রকেট ছুড়েছেন তাদের যোদ্ধারা। গাজার 5 মিলিটারি অক্ষে যখন আগ্রাসন তীব্র করেছে ইসরায়েল, তখন ইসরায়েলি সেনাদের উপর এই হামলার খবর এলো। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস শিরোনামে চলমান এই স্থল ও বিমান হামলায় রোববার ভোরে অন্তত 74 ফিলিস্তিনি নিহত হন। আল মাওয়াসির তথাকথিত সেফ জোনেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন অন্তত 36 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 2023 সালের 7 অক্টোবর গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 53,272 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার অবরোধ অবিলম্বে তুলে নেওয়া, সামরিক অভিযান বন্ধ, মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় ফিরে যাওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপের 7টি দেশ। এক যৌথ বিবৃতিতে আইসল্যান্ড, লুক্সেমবার্গ, স্পেন, স্লোভেনিয়া, মাল্টা, নরওয়ে ও স্পেনের নেতারা এ আহ্বান জানান। তারা বলেন, ইসরায়েল যেন অবিলম্বে গাজার অবরোধ তুলে নেয়, সামরিক অভিযান বন্ধ করে, আন্তর্জাতিক মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেয় এবং হামাসের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনায় ফিরে যায়। একই সঙ্গে তারা সতর্ক বার্তা দিয়ে বলেন, যদি ইসরায়েল এসব পদক্ষেপ না নেয় তাহলে আগামী কয়েকদিন ও সপ্তাহে হাজার হাজার ফিলিস্তিনি অনাহারে প্রাণ হারাতে পারেন। বিবৃতিতে তারা বলেন, গাজায় যে মানব সৃষ্ট বিপর্যয় আমাদের চোখের সামনে ঘটছে তার সামনে আমরা নীরব থাকতে পারি না। বিবৃতিতে আরও বলা হয়, গাজায় এখন পর্যন্ত 53,000-এরও বেশি নারী, পুরুষ ও শিশু প্রাণ হারিয়েছেন। এ প্রেক্ষাপটে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা, বিশেষ করে আনরুয়ার কর্মকাণ্ডে সহায়তা ও নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। ইউরোপীয় নেতারা অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা আবার শুরুর পক্ষে মত দিয়ে বলেন, এই আলোচনাই টেকসই ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে। তারা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করেন এবং জাতিসংঘের কাঠামোর মধ্য দিয়ে এবং আরব ও ইসলামী দেশগুলোর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাধান খোঁজার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও তারা অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানান এবং অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত আরব দেশগুলোর জোট আরব লীগের সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান। ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে তীব্র অভিযানের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর
এ আহ্বান জানান তিনি। বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, আমাদের এখনই একটি স্থায়ী যুদ্ধবিরতি দরকার। সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। ট্রাম্পের আরব উপদ্বীপের দেশগুলোর সফর শেষ হওয়ার পরপরই এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ট্রাম্প চলতি বছরের শুরুতে গাজাকে দখল করে এটিকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করার কথা বলে বিতর্কের সৃষ্টি করেছিলেন। ফিলিস্তিনিদের পরিকল্পিত বাস্তুচ্যুতি সহ ট্রাম্পের এমন প্রস্তাবের কারণে আরব নেতারা মার্চে কায়রোয় এক সম্মেলনে এই অঞ্চল পুনর্গঠনে এক বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেন। শনিবারের সম্মেলনে গুতেরেস বলেন, আমরা গাজার জনগণের বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করছি, পাশাপাশি গাজার বাইরে জোরপূর্বক বাস্তুচ্যুতির যে কোনো প্রশ্নকেও আমরা প্রত্যাখ্যান করি। জাতিসংঘের মহাসচিব আরও বলেন, ইসরায়েলের স্থল অভিযান সম্প্রসারণ এবং আরও কিছু করার পরিকল্পনার খবরে আমি উদ্বিগ্ন। ইসরায়েলি অভিযানের তীব্র সমালোচনা করে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেন, বিশ্ব নেতাদের উচিত গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ বাড়ানো। আন্তর্জাতিক আইন আমাদের যে সুযোগ দিয়েছে, বিশেষ করে সেগুলোর মাধ্যমে এই চাপ বাড়াতে হবে। সম্মেলনে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেন, তার দেশ এই অঞ্চলে সংকটের পর পুনর্গঠনের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য একটি আরব তহবিল গঠনের পক্ষে। তিনি গাজা পুনর্গঠনের জন্য $2 কোটি এবং লেবাননের জন্য একই পরিমাণ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেন। পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেছেন, বাগদাদের বৈঠকে গাজার পুনর্গঠন সম্পর্কিত আগের আরব লীগের সিদ্ধান্তগুলো অনুমোদন করা হয়। এটি ট্রাম্পের নিন্দিত প্রস্তাবের পাল্টা জবাব। এই সপ্তাহে অঞ্চলটি সফরকালে ট্রাম্প আবারও বলেছেন, তিনি চান যুক্তরাষ্ট্র গাজাকে দখল করে এটিকে একটি স্বাধীন অঞ্চলে পরিণত করুক। এদিকে গাজায় ভয়াবহ আগ্রাসনের মধ্যে কাতারের রাজধানী দোহায় নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। ইসরায়েল ও হামাস উভয় পক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার এক বিবৃতিতে বলেন, দোহায় হামাস প্রতিনিধি দল বন্দি বিনিময় চুক্তির আলোচনায় ফিরে এসেছে। হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল নৌনি রয়টার্সকে জানান, কোনো শর্ত ছাড়াই গাজায় যুদ্ধবিরতির নতুন দফা নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, হামাসের প্রতিনিধি দল যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তা, বন্দি বিনিময়, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, মানবিক সাহায্য ও গাজার জনগণের সব ধরনের চাহিদা পূরণ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছে। চলমান এই আলোচনায় অগ্রগতি এসেছে কিনা এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব এনেছে হামাস। শনিবার নতুন করে আলোচনার পর গাজায় যুদ্ধবিরতির নতুন চুক্তির অধীনে আরও বন্দী মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস। এই প্রস্তাব অনুসারে তাদের হাতে থাকা বন্দীদের অর্ধেককে মুক্তি দেবেন তারা। বিনিময়ে গাজায় 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, 60 দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাস 9 জনকে মুক্তি দিতে রাজি হয়েছে। স্কাই নিউজ আরাবিয়ার এক প্রতিবেদনেও একই ধরনের প্রস্তাবের কথা বলা হয়েছে। ওই কর্মকর্তা জানান, নতুন প্রস্তাব অনুসারে গাজায় প্রতিদিন 400 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি এবং গাজা থেকে চিকিৎসার জন্য রোগীদের অন্যত্র নেওয়ার কথাও রয়েছে। জানা গেছে, হামাসের এই প্রস্তাবের পর ইসরায়েল অবশিষ্ট সব বন্দীর জীবিত থাকার প্রমাণ ও বিস্তারিত তথ্য চেয়েছে। প্রস্তাবিত চুক্তি নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি, তবে আলোচনার আগে দেশটি বলেছিল গাজা থেকে তারা সেনা প্রত্যাহার করবে না কিংবা যুদ্ধের অবসানে কোনো প্রতিশ্রুতিও দেবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।